সবাইকে আজকের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি ক্লাসে স্বাগতম। আমি ডাক্তার নির্ঝর সাহা, ফেসবি রেসিডেন্ট কার্ডিওলজি এনআইসিবিডি। আজকে সিভিএস ফিজিওলজি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এবং বিএসএমএম এর পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে বা কিভাবে আপনারা নেক্সট পরীক্ষাতে বিএসএমএম তে সিভিএস ফিজিওলজি থেকে অ্যাটেন্ড করবেন সেই ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ক্লাসের শুরুতেই আপনাদেরকে একটু বলে রাখি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজিটা কিন্তু একটু অন্যান্য ফিজিওলজি থেকে একটু আলাদা। এখানে বেশ কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, কিছু ফিজিক্সের ব্যাপার আছে, কিছু জিনিস আছে যে যেগুলো একটু হলো যে ম্যাথমেটিক্যাল টার্ম বা এই ধরনের জিনিস ইউজ করতে হয় বা কিছু সেই জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করব। তবে ক্লাসের শুরুতেই আমরা এই বছরে আসা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজির কোশ্চেন যেগুলো আছে সেগুলো দিয়ে সেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই অনুযায়ী আমরা ক্লাস শুরু করব। ক্লাসের শুরুতে বলে নিই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাদের সাথে এই শীটটা রাখা, কারণ আমরা এই শীটটাই ফলো করব। শীটটা 12 এডিশনের এই শীটটা কিন্তু বেশ এডিট করা হয়েছে এবং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য সবাই শীটটা সামনে রাখবেন এবং এই শীটেই আপনাদের পড়ার যে জিনিসগুলো সবকিছু কভার করবে। সো সবাই এই শীটটা সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেমের জেনেসিস এক্সক্লুসিভের এই শীটটার সাথেই কোরিলেট করে ক্লাসটা করবেন, তাহলে আপনাদের জন্য এই ক্লাসের সম্পূর্ণ যে বেনিফিটটা আপনারা সেটা নিতে পারবেন। তাহলে আসেন শুরু করা যাক। প্রথমেই আমরা সিভিএস ফিজিওলজির ক্ষেত্রে প্রথমেই যে এটা করব সেটা হলো, তাহলে আসেন আমরা প্রিভিয়াস কোশ্চেন মানে এই বছরে আসা রেসিডেন্সি এবং ডিপ্লোমা মানে বিএসএমএম এর কোশ্চেনগুলো আগে একটু দেখি, তাহলে আমাদের সিভিএস ফিজিওলজি থেকে কি ধরনের কোশ্চেন আসে বা কি ধরনের কোশ্চেন ফেস করতে হয় সেটা সম্পর্কে কিছুটা ধারণা হবে। দেখেন ফার্স্ট কোশ্চেন যেটা যে এটা সবাই জানেন যে হার্ট রেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হার্ট রেট কখন কোন কন্ডিশনে ইনক্রিজ হয় বা কোন কন্ডিশনে ডিক্রিজ হয়। হার্ট রেট কখন দেখেন প্রথম কোশ্চেনটা আসছে এবার এমডি পেডি সার্জারি এবং ডিপ্লোমাতে বেসিকের এই কোশ্চেনটা ছিল 24 মার্চের কোশ্চেন, যে হার্ট রেট ক্যান বি ইনক্রিজড বাই, কখন ইনক্রিজ হতে পারে, যেমন ইন্সপিরেটরি ফেজ, ইন্সপিরেশনের সময় কি হবে, হাইপোথার্মিয়া, হাইপক্সিয়া, ভিসকোসিটি অফ দ্য ব্লাড এবং অ্যাংজাইটি। আমরা এখানে পাশেই আপনারা গ্যানংয়ের একটা বক্স দেখতে পাচ্ছেন, যে এই বক্সে অলরেডি বলা আছে যে হার্ট রেটের ইনক্রিজ এবং ডিক্রিজ হওয়ার কারণ, এবং এখানে স্লো হওয়ার কারণের মধ্যে দেখেন আছে যে এক্সপিরেশন। সো ইন্সপিরেটরি ফেজ যেটা এটা ফলস, এক্সপিরেটরি ফেজে হবে। হাইপোথার্মিয়াতে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হয়, ফিভারের ক্ষেত্রে আমাদের ট্যাকিকার্ডিয়া হয়। তারপরে কি আছে হাইপক্সিক কন্ডিশন যেটা আছে, হাইপক্সিয়াতে অনেক সময় রেট বাড়ে, এই হার্ট রেট বাড়ে। তারপরে আছে ভিসকোসিটি অফ দ্য ব্লাড, যে দেখেন যে আমরা এই কোনো কজগুলাই কিন্তু হার্ট রেট স্লো হওয়ার কারণের মধ্যে পাইনি। সো এখানে সবাই বুঝতে পারছেন যে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে কি, যে হার্ট রেট ইনক্রিজ হওয়ার কারণের মধ্যে যেটা আছে যে ইন্সপিরেটরি ফেজ যেটা, এটা একটা কজ, হাইপক্সিয়া একটা কজ এবং হলো যে অ্যাংজাইটি একটা কজ। হাইপোথার্মিয়া এবং ভিসকোসিটিতে আমাদের হার্ট রেটটা স্লো হয়ে যায়। তো এটা একটা বক্স গ্যানংয়ের, আমরা পরে হার্ট রেটের মধ্যেও এটা আবার দেখবো বা ডিসকাস করব। আমরা আরেকটা প্রশ্ন দেখি যে দ্য রেনল্ডস নাম্বার এক্সপ্রেসিং দ্য টেন্ডেন্সি অফ দ্য টার্বুলেন্ট ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনেট টু দ্য হুইচ অফ দ্য কন্ডিশন। তো আমরা একটা জিনিস আপনারা দেখবেন যে ফিজিক্স অফ দ্য ব্লাড ফ্লো নিয়ে কিন্তু আমরা খুবই অনেক বেশি ডিসকাস করব পরীক্ষার হলেও, এটা নিয়ে অনেক কথাবার্তা হবে বা পরীক্ষার হলেও আপনারা এই জায়গা থেকে এই টপিক থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবেন। তো টার্বুলেন্স এবং এই নিয়েও আমরা ডিসকাস করব। টার্বুলেন্স জিনিসটা কি, যে আপনারা যদি এই ছবিটা খেয়াল করেন যে ইসের পাশে দেখেন যে এখানে নর্মাল একটা ফ্লো যাচ্ছে যেটাকে আমরা বলি ল্যামিনার ফ্লো, যেখানে ব্লাডের ফ্লোর গতিবেগটা একদম ব্লাড ভেসেলের মার্জিনের সাথে সমান্তরালে যায়, এবং এরপরে যে যখন একটা টার্বুলেন্ট ফ্লো হচ্ছে দেখেন যে টার্বুলেন্ট ফ্লোর পোর্শনটাতে কিন্তু ব্লাড ফ্লোর যে গতিবেগটা সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হ্যাফাজার্টলি যাচ্ছে। কতক্ষণ কিন্তু ব্লাডের ফ্লো এবং ভেসেলের যে লিনিয়ার যে ডায়ামিটার এবং লিনিয়ার যে প্যারামিটারে যে সমান্তরালে যাওয়ার কথা সেটা কিন্তু যাচ্ছে না। তো এই ঘটনাটাকে আমরা টার্বুলেন্ট ফ্লো বলি, এবং টার্বুলেন্ট ফ্লো সাধারণত বাড়ে, আমরা একটা সূত্র পড়বো এরপরে, যে টার্বুলেন্ট ফ্লো বাড়ার সাথে সম্পর্ক হলো ডায়ামিটার, ডেন্সিটি এবং ভেলোসিটি। ব্লাডের ফ্লোতে যখন ডায়ামিটার, ডেন্সিটি বা ভেলোসিটি বেড়ে যাবে তখনই সেই ফ্লোটা টার্বুলেন্ট হওয়ার হয়ে যাবে। তো এটাকে আমরা বলি রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের মধ্যে আমরা দেখেন ডেন্সিটি অফ দ্য ব্লাড, ডায়ামিটার অফ দ্য ভেসেল অ্যান্ড ভেলোসিটি অফ দ্য ব্লাড ফ্লো, এই তিনটা জিনিসের সাথে হলো ডিরেক্টলি সম্পর্ক, আর ইনভার্সলি প্রপোর্শনের সম্পর্ক হলো ভিসকোসিটি অফ দ্য ব্লাডের সাথে। ভিসকোসিটি যত বাড়বে টার্বুলেন্স তত কমে যাবে। তো এই জিনিসটা, আর ইলাস্টিসিটির সাথে আসলে টার্বুলেন্সের খুব একটা ডিরেক্ট কোনো রিলেশনশিপ নাই। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখি, এটা মার্চ 24-এর প্রশ্ন, যে এ ওয়েভ অফ দ্য জুগুলার ভেনাস প্রেশার কি জন্য আসে? এ ওয়েভ অফ দ্য জেভিপি, তো আপনারা সবাই জেনে থাকবেন যে জেভিপিতে এ ওয়েভ যে জিনিসটা, এইটা আসলে অ্যাট্রিয়াল সিস্টোলের সাথে রিলেটেড, আমরা এর পরেও দেখবো।
সো এমন যে কোনো কন্ডিশন যেখানে রাইট অ্যাট্রিয়াল অবস্ট্রাকশন আছে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড যেতে পারছে না, রাইট অ্যাট্রিয়াম থেকে স্পেশালি, যেমন ট্রাইকাসপিড স্টেনোসিস বা পালমোনারি স্টেনোসিস, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজম, রাইট হার্টের যে কোনো লেভেলের অবস্ট্রাকশনে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই ওয়েভটা প্রমিনেন্ট হয়ে যাবে। তো এখানেও আমরা যদি এই ধরনের প্রশ্নটা খেয়াল করি একটু, যে দেয়ার ইজ এ ওয়েভ ইন দ্য জুগুলার ভেনাস প্রেশার হুইচ ইজ কজড বাই অ্যাট্রিয়াল সিস্টোল, ট্রু, সিন আফটার দ্য ক্যারোটিড পালস। ক্যারোটিড পালসের সাথে এটা না, ক্যারোটিড পালসের আগেই দেখা যায়। অ্যাবসেন্ট ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটাও ট্রু, খুবই ইম্পর্টেন্ট কথা। এক্সাজারেটেড ইন ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশনে এক্সাজারেটেড হবে, এটা আসলে ভুল আছে, এটা ফলস হবে, এটা ভি ওয়েভটা এক্সাজারেটেড হবে। আর এক্সাজারেটেড ইন মোভিস টাইপ 2 ব্লক না, এক্সাজারেটেড হবে কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাও আমরা রেসপেক্টিভ টপিকে আবার দেখবো জিনিসটা। আরেকটা কোশ্চেন আছে ভালসালভা ম্যানুভার, খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন ভালসালভা ম্যানুভার, যেখানে ডিপ এক্সপিরেশন এগেনস্ট এ ক্লোজড গ্লটিস কি কি জিনিস বাড়ায়, যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার বাড়ায়, অ্যালভিওলার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাড়ায় এবং স্ট্রোক ভলিউমটাকে বাড়িয়ে দেয়। ভালসালভা ম্যানুভারের সময় আসলে বডির ফিজিওলজিতে অনেকগুলো পরিবর্তন হয়, সেটা আমরা ওই টপিকের মধ্যে সবগুলো সিরিয়ালি দেখতে পাবো। আরেকটা কোশ্চেন আপনারা দেখেন, একটা কোশ্চেনটা আসছিল যে ইসিজি প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে ইসিজিতে আসলে কি ধরনের চেঞ্জ হতে পারে। এটা বেসিক্যালি গাইনি বা সার্জারি ফ্যাকাল্টির কোশ্চেন, বা সার্জারি বা মেডিসিন ফ্যাকাল্টিতেও আসতে পারে, পারে না তা না। তো এখানে দেখেন যে ইসিজিতে প্রেগনেন্সিদের ক্ষেত্রে ইসিজিতে একটা কমন চেঞ্জ হলো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়ে যায়। এর পাশাপাশি দেখা যায় যে এভিএফ এ কিউ ওয়েভটা চলে আসতে পারে এবং হার্ট রেটটা তো বাড়ে, এটা আমরা জানি। এমনি কার্ডিওভাস্কুলার চেঞ্জেও প্রেগনেন্সির সময় কার্ডিওভাস্কুলার সিস্টেমেও ইসিজিতে অনেকগুলো পরিবর্তন হয়, সেটাও আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে। আরেকটা কোশ্চেন আমরা দেখি যে সেন্ট্রাল সায়ানোসিসের কজ, এটা আপনারা সবাই জানেন যে কোনো সায়ানোটিক হার্ট ডিজিজের কজই কিন্তু সেন্ট্রাল সায়ানোসিস হয়। তো সায়ানোটিক হার্ট ডিজিজ আমরা একদম শেষে পড়বো, যে ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলস, টেট্রোলজি অফ ফ্যালোট, এই যে 3-4টা ডিজিজ আমরা দেখছি, টি দিয়ে যতগুলো নাম আছে সবগুলোই হলো সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। অথবা সায়ানোটিক হার্ট ডিজিজ যখন শান্ট রিভার্সাল হয়ে আইসেনমেঞ্জার হয়ে যাবে তখনও কিন্তু সায়ানোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এখানে সবগুলাই ট্রু আছে, সেপটিক শক ছাড়া। সেপটিক শক আসলে সায়ানোসিসের কোনো কজ না। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে আপনার এখানে সায়ানোসিসের অনেকগুলো কজ আপনাদের এখানে বক্সে দেখানো হয়েছে, যেখানে আর্টেরিয়াল অক্সিজেন স্যাচুরেশন কমার জন্য সায়ানোসিস হতে পারে, তারপরে হলো যে অ্যাটমসফেরিক প্রেশারের জন্য অ্যালভিওলার হাইপোভেন্টিলেশন, সায়ানোটিক হার্ট ডিজিজ বা অ্যানাটমিক্যাল শান্টের জন্য, লো এফিকাসি হিমোগ্লোবিন, এই ধরনের কন্ডিশনে হতে পারে। আর পেরিফেরাল সায়ানোসিসটা কি, সেন্ট্রাল সায়ানোসিসের যতগুলো কারণ আছে সবকিছুতেই কিন্তু পেরিফেরাল সায়ানোসিস হবে, কিন্তু পেরিফেরাল সাইনোসিসের আলাদা কজ কি আছে, লোকাল কজগুলো, যেমন কোনো কারণে যদি কোল্ড এক্সপোজার হয়, কারো যদি অ্যাথেরোথ্রম্বোসিস হয়ে কোনো ভেসেল অবস্ট্রাক্টেড হয়ে যায়, আর্টারিয়াল বা ভেনাস অবস্ট্রাকশন হয়, অথবা কোনো ফিস্টুলার কারণে যদি সেটা শিফট হয়ে যায়, তাহলে কিন্তু পেরিফেরাল সাইনোসিস হতে পারে। অনেক সময় প্রশ্ন আসে যে আমরা আসলে সাইনোসিসটা কোথায় দেখি। সেন্ট্রাল সাইনোসিস যেটা আছে সেটা কিন্তু আমরা উইদিন টাং বা লিপস এবং হলো যে টিপ অফ দ্য নোজ এবং সাথে হলো যে আমরা এয়ার বার্ডে দেখি, কিন্তু পেরিফেরাল সাইনোসিস যেগুলো আছে, পেরিফেরাল সাইনোসিস কিন্তু আমরা মেইনলি লিম্বে বা ডিজিটে বা ফুটে এইসব জায়গাগুলোতে দেখতে পারি। আরেকটা প্রশ্ন আমরা দেখি যে এটা আসলে সার্জারি ফ্যাকাল্টিরই কোশ্চেন, কার্ডিয়াক টেম্পোনেটের একটা ফিচার আমরা একদম শেষে দেখবো, যে কার্ডিয়াক টেম্পোনেটটা জিনিসটা কি, যখন সিভিয়ার পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য, অনেক বেশি পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য যখন হার্ট ফেল হচ্ছে, হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, সেই ঘটনাকে আমরা বলি কার্ডিয়াক টেম্পোনেট। কার্ডিয়াক টেম্পোনেটের ফিচারের মধ্যে ডিজনি আসতে পারে, এলিভেটেড হার্ট রেট বা এলিভেশন অফ জেভিপি আসতে পারে, সফট ফার্স্ট হার্ট সাউন্ড, আর্লি থার্ড হার্ট সাউন্ড, হাইপোটেনশন আসতে পারে, তারপর পালসাস প্যারাডক্সাস, কুসমল সাইন, তারপর হলো যে ট্যাকিকার্ডিয়া, এই ধরনের অনেকগুলো ফিচার কিন্তু আমরা কার্ডিয়াক টেম্পোনেটের ক্ষেত্রে পেতে পারি। তো কার্ডিয়াক টেম্পোনেট ইজ এ ইমার্জেন্সি, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কার্ডিয়াক অর মেডিকেল ইমার্জেন্সি, যেখানে কিন্তু আমাদেরকে পেরিকার্ডিওসেন্টেসিস করে দ্রুত পেরিকার্ডিয়াল ফ্লুইডটাকে ড্রেন করে দিতে হবে। তো এখানে দেখেন যে রেইজ সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা ফলস হবে, কারণ এটা আসলে হাইপোটেনশন হবে। এবং তারপরে আছে হলো যে ব্র্যাডিকার্ডিয়া হবে না, অবশ্যই হার্ট রেট বেশি থাকবে। করিগান্স পালস আমরা এই ক্ষেত্রে পাই না, আমরা ফেইন্ট হার্ট সাউন্ড আমরা পাবো, কারণ হার্ট সাউন্ডটা মাফেলড হবে, জেভিপিটা রেইজ থাকবে। সো এখানে আসলে নিচের দুইটা কথাই ঠিক আছে, যে হার্ট সাউন্ড মাফেল, রেইজ জেভিপি। এই জন্য আমরা এখানে আরেকটা টার্ম ইউজ করি, সেই কথাটাকে বলা হয় কি বেক্স ট্রায়াড। আমরা অনেক সময় এই ক্ষেত্রে একটা টার্ম ইউজ করি, বেক্স ট্রায়াড। ঠিক আছে, তিনটা জিনিসের ফিচার্স, যেটা হলো যে কার্ডিয়াক ইসের সাথে রিলেটেড, যেমন বেক্স ট্রায়াড। বেক্স ট্রায়াডে কি থাকে, এই হার্ট সাউন্ড যেটা আমরা দেখলাম, যে হার্ট সাউন্ডটা মাফেলড থাকবে, এটা একটা, জেভিপিটা হাই থাকবে, এটা 2 নাম্বার, আর 3 নাম্বার হলো হাইপোটেনশন থাকবে, মানে বিপিটা কমে যাবে। এই জিনিসটাকে আমরা বলি কি বেক্স ট্রায়াড, হাইপোটেনশন থাকবে। এই তিনটা জিনিসকে আমরা একসাথে বলি বেক্স ট্রায়াড, হুইচ ইজ এ কার্ডিনাল ফিচার অর কার্ডিনাল ম্যানিফেস্টেশন অফ
হলো যে কার্ডিয়াক টেম্পোনেট। ঠিক আছে, এর পরের কোশ্চেন আমরা দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। না, আমরা এইটাই দেখলাম যে 2024 সালে কি ধরনের প্রশ্ন আসছিল বিএসএম পরীক্ষাতে। এটা জাস্ট আমরা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখা হলো যে কি ধরনের প্রশ্ন সিভিএস ফিজিওলজি থেকে আসছিল। নর্মালি একটা রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষাতে সিভিএস ফিজিওলজি থেকে 3 থেকে 4টা পর্যন্ত প্রশ্ন আসে। একটা অ্যাজিউমিং মার্কস ডিস্ট্রিবিউশনটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, যে এখানে সিভিএস ফিজিওলজির মধ্যে মানে অ্যাজিউমিং ডিস্ট্রিবিউশন, ইট ইজ নট লাইক দ্যাট যে এটাই আপনাদের এই ডিস্ট্রিবিউশনেই যে ক্লাসটা বা এই ডিস্ট্রিবিউশনে যে সব পরীক্ষাতে প্রশ্ন আসবে তার বিষয়টা না। তো আমরা সেগমেন্ট 1 যেটা বলেছি এটা হলো ভাস্কুলার ফিজিওলজি, যে জিনিসটা মানে কার্ডিও ভাস্কুলার সিস্টেমের ভাস্কুলার যে জিনিসগুলো, অর্থাৎ আমরা অলরেডি এর একটা কোশ্চেন দেখেছি টার্বুলেন্স অফ দ্য ব্লাড ফ্লো, ফিজিক্স অফ দ্য ব্লাড ফ্লো, অথবা হলো যে কিভাবে আমরা হলো যে ডায়ামিটার কিভাবে করে চেঞ্জ করে, ব্লাড ফ্লো রেজিস্ট্যান্স কি জিনিস, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সাথে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের রিলেশনশিপ, এই ধরনের যে জিনিসগুলো আছে বা ব্লাড ভেসেলের স্ট্রাকচার, ক্যাপিলারি, এই জিনিসটা কভার করে হলো ভাস্কুলার ফিজিওলজিতে। এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, আমরা দেখেছি এই বছরও কিন্তু 2টা কোশ্চেন এখান থেকে এসেছে। তারপরে একটা 2 নম্বর সেগমেন্ট আছে কার্ডিয়াক, বেসিক কার্ডিয়াক ফিজিওলজি, যার মধ্যে কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন, জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট থেকে শুরু করে কার্ডিয়াকের যত নার্ভ সাপ্লাই বা ব্লাড সাপ্লাই, যদি এগুলো কম আসে অ্যানাটমি রিলেটেড জিনিস, কিন্তু কার্ডিয়াক ফিজিওলজির মধ্যে যেমন হলো যে মেমব্রেন পটেনশিয়াল যে জিনিসগুলো আছে, এই বিষয়গুলোকে কভার করে কিন্তু এখান থেকে 1টা বা 2টা প্রশ্ন আসে কার্ডিয়াক ফিজিওলজি থেকে। আর সিভিএস এর এক্সামিনেশন রিলেটেড জিনিসপত্র মানে মিসেলেনিয়াস যে এক্সামিনেশন, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেটের সাথে সম্পর্ক, তারপরে জেভিপি যে কোশ্চেনটা আমরা অলরেডি দেখে ফেলেছি, এই ধরনের কোশ্চেন বা ইসিজি রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আসে। এছাড়াও এর বাইরে কিন্তু মিসেলেনিয়াস কিছু টপিক আছে যেগুলো আমরা বলি যে যেমন ধরেন হলো যে মিসেলেনিয়াস যে টপিকগুলো, যেমন কিছু ডিজিজ কন্ডিশন লাইক সায়ানোটিক হার্ট ডিজিজ বা হাইপারটেনশন বা হলো যে পেরিকার্ডিয়াল টেম্পোনেট, পেরিকার্ডিয়াল ডিজিজ থেকে যেমন এবার একটা প্রশ্ন আসছে, এরকম কিছু মিসেলেনিয়াস টপিক থেকেও কিন্তু খুব রেয়ারলি মাঝে মধ্যে 1টা বা 2টা প্রশ্ন দিয়ে দেয়। যদি এগুলো খুব কমন টপিক থেকে প্রশ্নগুলো আসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু মিসেলেনিয়াস টপিক থেকে 1টা 2টা কোশ্চেন পাওয়া যায়। তো আমরা শুরু করি। প্রথমেই যেহেতু আমরা বলেছি যে আমরা ব্লাড ভেসেলস অ্যান্ড ব্লাড ভেসেলগুলো নিয়ে আমরা প্রথমে একটু ডিসকাস করব। সবাই শীটটা সাথে রাখবেন। ব্লাড ভেসেল রিলেটেড কথাবার্তা দিয়ে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ফিজিওলজিস বা কার্ডিওভাস্কুলার ফিজিওলজির কথাবার্তা বা ক্লাসের ডিসকাশনটা শুরু করব। তো ব্লাড ভেসেলটা আপনাদের শিটে পেজ নাম্বার 23 নাম্বার পেজে আছে, যে স্ট্রাকচার অফ দ্য ব্লাড ভেসেলস বা ব্লাড ভেসেলের একদম বেসিক স্ট্রাকচারটা যদি আপনারা দেখেন, যে দিস ইজ এ 3 লেয়ার স্ট্রাকচার অফ ব্লাড ভেসেলস। 3টা লেয়ারের আছে। একদম বাইরে আছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, তারপরে আছে টিউনিকা মিডিয়া এবং ভেতরে আছে একদম টিউনিকা ইন্টিমা। তার মানে ফ্রম আউটার্স টু ইটওয়ার্ডস আমরা যদি চিন্তা করি যে প্রথমে সবার বাইরে আছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, তারপরে আছে টিউনিকা মিডিয়া এবং ভিতরে আছে টিউনিকা ইন্টিমা। এই 3টা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার দিয়ে ভেসেলটা তৈরি। অনেক সময় প্রশ্ন আছে যে অ্যাডভেন্টিসিয়া আসলে কি দিয়ে তৈরি। এই অ্যাডভেন্টিসিয়া মেইনলি হলো যে আমাদের কোলাজেন টাইপ 1 ফাইবার দিয়ে তৈরি হয়, কোলাজেন টাইপ 1 ফাইবার দিয়ে। যেখানে টিউনিকা মিডিয়াতে মেইনলি যেটা থাকে সেটা হলো স্মুথ মাসেল সেল থাকে, স্মুথ মাসেল, কারণ এইটাই হলো যে আমাদের কন্ট্রাকশনের সাথে রিলেটেড। সো এই কারণে এই স্মুথ মাসেলেই দেখা যায় যে অটোনমিক নার্ভাস সিস্টেমের সাপ্লাইটা একটু বেশি থাকে, কারণ ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডাইলেটেশন যে মেকানিজমটা সেটা কিন্তু লার্জলি ইজ মেডিয়েটেড বাই দিস স্মুথ মাসেল সেল। আর একদম ভেতরে আছে টিউনিকা ইন্টিমা, যেটা হলো একটা সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেলের একটা লেয়ার এটা। এবং এই টিউনিকা ইন্টিমা যেটা, এটার বেসিক কাজটা কি, এটা বেসিক্যালি ইট মেইনটেন্স দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ব্লাড ফ্লো, এবং ব্লাড ফ্লো যাতে কোনো জায়গায় ডিস্টার্বটেড না হয় বা রানিং ব্লাডের মধ্যে কোনো জায়গায় যেন থ্রম্বাস ফর্মেশন না হয়, এই জিনিসটাকে মেইনটেইন করার দায়িত্ব কিন্তু টিউনিকা ইন্টিমার এন্ডোথেলিয়াল সেলের এই লাইনিং। এবং যত আমরা ব্লাড ভেসেলের এই স্ট্রাকচারটা দেখলাম, এটা যত আমরা ব্লাড ভেসেলের ডিস্টালি যাব তত কিন্তু স্ট্রাকচারগুলো আস্তে আস্তে থিন হতে থাকবে। সো এই যে স্ট্রাকচার অফ দ্য ব্লাড ভেসেল, সেটা শীটের পেজ নাম্বার 23 আপনারা পেয়ে যাবেন, ওখানে সবকিছু লেখা আছে। এরপরে যদি আমরা এই ছবিটা খেয়াল করি যে ব্লাড ভেসেলের এই একটা ব্লাড ভেসেলের নিজস্ব কিছু ব্লাড সাপ্লাই কিন্তু থাকার প্রয়োজন হয়। এবং আমরা যদি একটু ভালোভাবে এই ছবিটা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে যে পুরো স্ট্রাকচারটা আছে তার মধ্যে কিন্তু লুমেনের মধ্যেও কিন্তু একটা ব্লাড ক্যারি করে। কিন্তু সেই লুমেনের মধ্যে যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেই অক্সিজেনেটেড ব্লাডই কিন্তু সেই ভেসেলের নিজস্ব ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য যথেষ্ট নয়। এই কারণে ব্লাড ভেসেলের নিজস্ব কিছু ব্লাড সাপ্লাই লাগে, যেটাকে আমরা বলি ভাসা ভেসোরাম। এই যে এখানে ব্লাড ভেসেলের ওয়ালে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ভাসা ভেসোরাম। ভাসা ভেসোরাম যেটা, এই ভাসা ভেসোরামটাই ব্লাড ভেসেলের স্ট্রাকচারটাকে মেইনটেইন করে, এবং এরা খুব স্মল এবং মিনিট ব্লাড ভেসেল যারা এই কাজগুলা করে।
এবং ম্যাক্সিমাম দেখা যায় যে টিউনিকা অ্যাডভেন্টিশিয়ার দিকে কিছু ক্যাপিলারি প্লেক্সাস থাকে, তারাই ভাসা ভেসোরাম মেনটেন করে। এই ভাসা ভেসোরাম যেটা, এইটা কিন্তু আউটার হলো যে 2/3 পর্যন্ত ব্লাড সাপ্লাই দেয় বড় বড় ব্লাড ভেসেলের, আর ইনার 1/3 যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের ব্লাড সাপ্লাইটা সাধারণত ক্যাপিলারির বা ব্লাড ভেসেলের নিজস্ব যে ব্লাড সেখান থেকেই আসে। প্রায় কোশ্চেন আসে যে ভাসা ভেসোরামটা আসলে কোথায় বেশি থাকবে, আর্টারিতে না ভেইনে? যেহেতু অক্সিজেনেটেড ব্লাড আর্টারিতে যাও কিছু আছে, কিন্তু ভেইনে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা বেশি। এই কারণে ভাসা ভেসোরাম কিন্তু ভেইনের ওয়ালের জন্য বেশি দরকারি। সেই জন্য ভেনাস সার্কুলেশনে ভাসা ভেসোরামের পরিমাণটা বেশি থাকে। এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন পেজ নাম্বার 23-এর মধ্যে, ভাসা ভেসোরামের সুন্দর একটা ছবি দিয়ে দেওয়া আছে শীটে। আচ্ছা, এখন এরপরে আমরা যখন এই যে ভেসেলের স্ট্রাকচারগুলো দেখলাম, এটার পরে আমরা বেসিক স্ট্রাকচারের পরে আমরা দেখবো যে আমাদের বডিতে আসলে কত রকমের বা কি কি ধরনের ব্লাড ভেসেল আছে, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ব্লাড ভেসেলস। এটা যদি আমরা দেখি, আপনারা দেখেন এই ছবিতে দেখা যাচ্ছে যে মেইনলি 4টা টাইপের ব্লাড ভেসেল আমরা এখানে দেখতে পাচ্ছি। একদম সবচেয়ে বড় যেটা, সেই ভেসেলটাকে আমরা বলি কি উইন্ডকেসেল ভেসেলস। যেমন অ্যাওর্টা হলো একটা উইন্ডকেসেল ভেসেলস। উইন্ডকেসেল ভেসেলস এর মধ্যে যেমন কি আছে যে অ্যাওর্টা একটা উইন্ডকেসেল ভেসেলস, লার্জ ভেসেলস। তারপরে 2 নম্বরে কি আছে, রেজিস্ট্যান্স ভেসেলস। রেজিস্ট্যান্স ভেসেলস এর কাজ কি? রেজিস্ট্যান্স ভেসেলস এর কাজ হলো যে ছোট ছোট ভেসেলগুলা যেগুলো আসলে আমাদের বডিতে পেরিফেরাল রেজিস্ট্যান্স মেইনটেইন করে, সেই জিনিসটাকে আমরা বলি রেজিস্ট্যান্স ভেসেলস। রেজিস্ট্যান্স ভেসেলস এর মেইন মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আর্টারিওল, এবং এটা কিন্তু দেখা যাবে যে বডির 50% রেজিস্ট্যান্স কিন্তু আর্টারিওল মেইনটেইন করে। 50% রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমরা একটু পরেই দেখব। এছাড়া কিছু আছে কি স্মল আর্টারিস, এটা এসবিএ তে খুব কমনলি এই কোশ্চেনটা আসতে পারে, এটা মাথায় রাখবেন যে রেজিস্ট্যান্স ভেসেলস এর কে। আচ্ছা, তারপরে কি আছে আরো দেখা যাচ্ছে এক্সচেঞ্জ ভেসেলস। যখন আমরা আরেকটু ডিপে যাব ভাস্কুলার স্ট্রাকচারে, তখন কি হবে যে ভেসেলের মধ্যে ভেসেলের সাথে টিস্যুর মধ্যে কিছু নিউট্রিয়েন্টস যেগুলো আছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ হয়। অর্থাৎ ভেসেল থেকে কার্বন ডাইঅক্সাইড ভেসেল থেকে অক্সিজেন যেটা সেটা টিস্যুতে যাবে, টিস্যু থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা ব্লাড ভেসেলে চলে আসবে। তো এই কাজগুলোর সাথে যেটা রিলেটেড, অর্থাৎ প্রিন্সিপালি টিস্যুর সাথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জের সাথে যেটা রিলেটেড, সেটাকে আমরা বলি কি এক্সচেঞ্জ ভেসেলস। এবং এক্সচেঞ্জ ভেসেলস আছে আমাদের বডিতে 3টা, মেটা আর্টারিওলস, ক্যাপিলারিস এবং ভেনিউলস। এবং সবার শেষে আছে কি ক্যাপাসিটেন্স ভেসেল, যেই ভেসেলের কাজ হলো ক্যাপাসিটিটা অনেক বেশি। ক্যাপাসিটি অনেক বেশি হওয়ার কারণে বডির অলমোস্ট মোর দ্যান 50% অফ ব্লাড তারা নিজেদের সাথে ক্যারি করতে পারে, সেই জিনিসটাকে আমরা বলি কি ক্যাপাসিটেন্স ভেসেলস। এবং মেনলি বডির যে ভেনাস সিস্টেম আছে, অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ভেনুলার যে সিস্টেমগুলো আছে, এই পুরো সিস্টেমটা কিন্তু এই ক্যাপাসিটেন্স ভেসেলস এর মধ্যে আমাদের বডির ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড, মোর দ্যান হাফ অফ দ্য ব্লাড জমা থাকে। So these are the types, these are the major types of the blood vessels. এর বাইরেও কিছু মাইনর টাইপস আছে, যেমন হলো যে কিছু শান্ট ভেসেলস আছে, কিছু স্ফিংটার ভেসেলস আছে, যেটা আসলে পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। আমরা যদি এই ভেসেলের স্ট্রাকচারগুলোকে আরেকটু স্ট্রাকচারালি দেখতে থাকি যে কিভাবে যাচ্ছে, তাহলে দেখেন একদম শুরুতেই হার্টের থেকে যখনই বের হয়ে যাচ্ছে একটা বড় ভেসেল, সেটাকে কি আমরা বলছি কি যে এটা একটা ইলাস্টিক আর্টারি, বা আমরা যেটাকে আরেকটা বলছি কি উইন্ডকেসেল ভেসেলস। এবং উইন্ডকেসেল ভেসেল যেটা কি করে যে সিস্টোলের সময় উইন্ডকেসেল ভেসেলগুলো কন্ট্রাক্ট করে, ডায়াস্টোলের সময় তাদের রিকয়েল টেন্ডেন্সিটা ফেরত চলে আসে। তো এই অ্যাওর্টার স্ট্রাকচারে যদি আমরা দেখি, এখানে খুব প্রমিনেন্ট আমাদের টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া বা টিউনিকা ইন্টিমা আছে। 3টা কিন্তু একটা বেশ থিক লেয়ারের দেখা যাচ্ছে, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যতই আমরা ভিতরের দিকে যাচ্ছি, ততই খেয়াল করেন যে টিউনিকা মিডিয়ার যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা কিন্তু সাইজে বড় হচ্ছে, অর্থাৎ স্মুথ মাসেলের কন্টেন্ট বাড়ছে। যত আমরা এসে যাচ্ছি স্মুথ মাসেলের কন্টেন্ট বাড়ছে। আর টিউনিকা এক্সটার্নাতে কি ছিল, এক্সটার্নাটাই সবচেয়ে বড় ছিল। কিন্তু এই ছবিতে আপনারা পরে যদি দেখেন যে টিউনিকা মিডিয়া বা মাস্কুলার যে ভেসেলগুলো আছে আমাদের যাওয়া, সেই ভেসেলগুলোতে কিন্তু টিউনিকা মিডিয়াটা আস্তে আস্তে বাড়ছে। এবং একদম আর্টারিওলে যখন আমরা চলে আসবো, তখন দেখেন যে সেখানে কোনো টিউনিকা এক্সটার্নাল লেয়ারই নাই, বাইরে যেটা আছে টিউনিকা মিডিয়া, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ভেসেল এখানকার, বিকজ দে আর রেসপন্সিবল ফর মোর দেন 50% অফ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, যেটার জন্য ভ্যাসো কনস্ট্রিকশন বা ভ্যাসো ডাইলেটেশনের প্রয়োজন হয়, যে কাজটা টিউনিকা মিডিয়ার মাধ্যমে স্মুথ মাসেলগুলো করে। এবং ভিতরে একটা এন্ডোথেলিয়াল লেয়ার আছে। এবং আরো যখন আমরা একদম আরো পেরিফেরিতে চলে আসছি এই অংশটাতে, অর্থাৎ মাইক্রো সার্কুলেশন লেভেলে যখন আমরা চলে আসছি, ক্যাপিলারি লেভেলে, তখন খেয়াল করেন যে আস্তে আস্তে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া মিডিয়া হতে হতে এখন এখানে এসে কোনো কিছুই নাই, শুধু সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেলস আছে। মানে খুবই থিন একটা স্ট্রাকচার, যার কারণে খুব সুন্দর মতো টিস্যুর সাথে ব্লাডের এক্সচেঞ্জটা হতে পারে। যদি এত লেয়ার মোটা থাকতো, তাহলে কিন্তু খুব ভালো মতো এক্সচেঞ্জ হওয়াটা পসিবল হতো না। দেন আবার যখন আমরা এইভাবে ক্যাপিলারি থেকে যদি আমরা খেয়াল করি ভেনাস সিস্টেমের দিকে, তাহলেও দেখেন যে ভেনিউলের মধ্যে ওয়ালটা অনেক থিন,
সেখান থেকে আস্তে আস্তে যখন মিডিয়াম সাইজড ভেনে আমরা যাচ্ছি তখন আবার লেয়ারগুলো বড় হচ্ছে, এবং বড় যে ভেইনে সেই সব ভেইনগুলোতে দেখেন যে 3টা লেয়ারই আবার প্রমিনেন্ট। এখন এই দুটো ছবি যদি খেয়াল মানে কম্পেয়ার করেন, আপনারা খেয়াল করতে পারেন যে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া এবং টিউনিকা মিডিয়া বা টিউনিকা ইন্টিমা 3টা লেয়ারে কিন্তু লার্জ ভেসেল গুলাতে আছে, কিন্তু আর্টারিয়ার যে আর্টারিয়াল সাইডের যে ভেসেল, যেমন অ্যাওর্টার যে ওয়াল থিকনেস, সেটা কিন্তু ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে বেশি, যদিও দে বোথ কন্টেন দ্য অল দ্য 3 layers. So these are the normal structure of the blood vessels in the মানে সিকোয়েন্স অনুযায়ী। এবং এটা সবসময় মনে রাখবেন যে আমরা যত হার্টের থেকে দূরে যাব তত কিন্তু ব্লাড ভেসেলের যে স্ট্রাকচার যেটা আছে, ব্লাড ভেসেল যেগুলো আছে, এগুলো কিন্তু লুমেনটা ছোট হতে থাকবে এবং ওয়ালগুলো আস্তে আস্তে ডেফিসিয়েন্ট হতে থাকবে। আবার যখন আমরা হার্টের দিকে ফেরত যাব ভেনুলার সিস্টেম থেকে, তখন কিন্তু ওয়ালগুলো ঠিক হতে থাকবে, লুমেনটা আবার আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এই ভেসেলের উপরে এই জিনিসগুলো যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখবো, তখন এই ক্লাসিফিকেশন আমরা পেজ নাম্বার 23 এবং 24-এ আরো দুইটা বক্স দেওয়া আছে। এর মধ্যে প্রথম বক্স যেটা, সেটা দেখা যাচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যারিয়াস টাইপস অফ ব্লাড ভেসেলস। এখানে আমরা বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলের ওয়াল থিকনেস, তাদের লুমিনাল ডায়ামিটার, ক্রস সেকশনাল এরিয়া দেখতে পাচ্ছি। এখানে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ক্যাপিলারিসের ক্রস সেকশনাল এরিয়াটা সবচেয়ে বেশি, 4500, 4500 হলো ক্যাপিলারিসের ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ বডিতে সবচেয়ে বেশি এরিয়া নিয়ে আছে আমাদের ক্যাপিলারিস। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা বলছি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি আছে কার, আমরা অলরেডি এটা দেখেছি যে সবচেয়ে বেশি আছে, সরি এটা আর্টারিয়ালসের, সবচেয়ে বেশি আছে আর্টারিয়ালসের রেজিস্ট্যান্স যদি আমরা খেয়াল করি, এবং এটা 50% রেজিস্ট্যান্স নেয়। এই দুইটা স্লাইড থেকে দুইটা বক্স আপনাদের পেজ নাম্বার 23 এবং 24 নাম্বার পেজে দেওয়া আছে। এই দুইটা বক্সের থেকে এই দুইটা এসবি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।